প্রিয় দর্শক, 1,00,000 পরিবারের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা। আজ সংবাদ বাংলা 1,00,000 সাবস্ক্রাইবারের মাইল ফলক ছুঁয়েছে। এটি আমাদের জন্য শুধু একটি সংখ্যা নয়, বরং আপনাদের ভালোবাসা, সমর্থন এবং বিশ্বাসের প্রতিচ্ছবি। শুরু থেকেই আমরা চেষ্টা করেছি সত্য ও নিরপেক্ষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, আর আপনারা সেটিকে গ্রহণ করেছেন, ভালোবেসেছেন। এই যাত্রা কখনোই সহজ ছিল না, কিন্তু আপনাদের সমর্থন আমাদের এগিয়ে যেতে শক্তি দিয়েছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতেও একইভাবে নির্ভীক ও পক্ষপাতহীন সংবাদ পরিবেশন করব। সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে আমরা আপনাদের সামনে সঠিক খবর তুলে ধরতে বদ্ধপরিকর। আপনারাই আমাদের পরিবার, আপনারাই আমাদের অনুপ্রেরণা। আমাদের পাশে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসুন সত্যের পথে একসঙ্গে এগিয়ে চলি। সংবাদ বাংলার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। দেখুন আজকের বিশেষ সংবাদ। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ওখানে কি হলো বলুন। কলকাতা ফিরতেই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন দিলীপ ঘোষের। মুখ খুললেন মোদির নাগপুর যাত্রা নিয়েও। প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আরএসএস এর অনুষ্ঠানে মোদি, ভাগবত বৈঠকে বিজেপি সভাপতির নাম নিয়েও জল্পনা। দিনভর অশান্তি, শুভেন্দুর গড়ে বেহাল বিজেপি, তছনছ অধিকারী মিথ, সন্ত্রাস উড়িয়ে কাঁথি সমবায় ব্যাংকে বিপুল জয় তৃণমূলের। সাত সকালে মাঠে পড়ে সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ, খুনের অভিযোগ পরিবারের। বিধায়ককে 40 মিনিট বসিয়ে রেখে ফাইল আটকে টাকার খেলা, সরকারি দপ্তরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বিতর্ক তুঙ্গে। ঈদের আগে ভারতকে নিশানা, ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ পাকিস্তান, সংখ্যালঘু নির্যাতন নিয়ে পাকিস্তানের মিথ্যা প্রচার, পাল্টা জবাব ভারতে। অভিজাত আবাসনে শুটিং, চলত অনলাইন স্ট্রিমিং, রাজধানী দিল্লিতে ফাঁস বড়সড় পর্নোগ্রাফ র্যাকেট। মাটিতে তাকাতেই চোখ কপালে, ফের কুলতলিতে বাঘের আতঙ্ক, রাত পাহারায় গ্রামবাসীরা, পাতা হলো 3টি খাঁচা, গোটা এলাকায় ক্রমেই বাড়ছে ভয়। ঈদে আরও বাড়বে গরম, জেলায় জেলায় অস্বস্তিকর আবহাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মার্কিন মুলুকে বাড়িতে ভেঙে পড়ল আস্ত বিমান, মৃত সব যাত্রী। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। লন্ডনের কেলগ কলেজে বক্তব্য রাখতে গিয়ে গুটি কয়েক মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা একার হাতে ঠান্ডা মাথায় মোকাবিলা করেছেন মুখ্যমন্ত্রী, প্রশ্নের পাল্টা জবাব দিয়েছেন মমতাও। আর বিদেশে বিক্ষোভের মুখে পড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর মুখ্যমন্ত্রী লন্ডন থেকে ফিরতে এবার দিলীপ বললেন, আগে ওখানে কি হলো সেটা মুখ্যমন্ত্রীকে জানাতে বলুন, কেন আমাদের পয়সার শ্রাদ্ধ করছে। এদিকে আরএসএস এর সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, মোদী যে আরএসএস এর প্রচারে নাগপুরে বহুবার গিয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার যাচ্ছেন, যেতেই পারেন। প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পরে ওখানে গিয়েছিলেন। আরএসএস বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্বয়ংসেবক সংগঠন, তারা রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছে। বিদেশি রাষ্ট্রদূতেরাও এসেছেন, এখান থেকে মোদীজির জীবন শুরু হয়েছে। সমবায় ফুড ঘিরে বিধায়ক অখিল গিরিকে মারধরের প্রসঙ্গেও দিলীপের কটাক্ষ। স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় তৃণমূল রাজনৈতিক এজেন্ডা বানিয়ে রাজনীতি করে। একজন মন্ত্রী গিয়ে গুন্ডামি করলে তাকে তো লাঠি পেটা করে বের করে দেওয়া উচিত। আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নেই। তোমরা অর্থাৎ তৃণমূল কাউকে গণতন্ত্র দিয়েছ এখানে? মুখ্যমন্ত্রী লন্ডন থেকে আসার পরে কলকাতা থেকে লন্ডন ফ্লাইট চালু হচ্ছে সরাসরি, সে প্রসঙ্গেও দিলীপ বলেন, এতদিন চালু হয়নি কেন? লন্ডন থেকে কলকাতা ফ্লাইটে করে আসতে পারতেন, চালু হবে কেন যদি প্যাসেঞ্জার না হয়? ওনার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে, ভর্তুকি দিয়ে করে দিচ্ছে, আগে ইন্ডাস্ট্রি ঠিক করুক। আজ সকাল সকাল নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতর গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগওয়াফার এবং MS গোলাওয়াকারকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। মোদীর শ্রদ্ধা জ্ঞাপন পর্বে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সংঘ প্রধান মোহন ভাগবতকেও। আরএসএস এর শ্রুতি মন্দিরে সংঘ প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধা জ্ঞাপনের পর দীক্ষাভূমি মন্দিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে সংবিধানের প্রণেতা
বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। উল্লেখ্য, 12 বছর পর সংঘের সদর দফতরে এলেন মোদি। শেষবার পা রেখেছিলেন 2012 সালে। তারপর কেটে গিয়েছে একটা যুগ। মোদি ও বিজেপির উত্থানে আরএসএস অপরিহার্য ভূমিকা দেখালেও প্রধানমন্ত্রী হিসাবে কখনোই সেখানে সফরে যাননি তিনি। অবশেষে সংঘের শতবর্ষে নাগপুরে আরএসএস কার্যালয়ে হাজির মোদি। 12 বছর পর আরএসএস দফতরে মোদি জানা গিয়েছে রবিবার সম্ভবত মোহন ভাগবতের সঙ্গে জরুরি বৈঠকেও বসবেন তিনি। ইতিমধ্যে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে সংগঠনের অন্দরে তৈরি হয়েছে নানা জল্পনা। মেয়াদ শেষ হয়েছে জেপি নাড্ডার, কিন্তু এরপর দলের দায়িত্ব কার হাতে যাবে সেই নিয়ে ধন্দে বিজেপি। এমন আবহে মোদির আরএসএস এর সদর দফতরে হাজিরা আসলে সেই ধোঁয়াশা কাটাতেই বলে মনে করছে একাংশ। প্রসঙ্গত, আরএসএস এর সদর দপ্তর ঘুরে দুপুর 12:30 নাগাদ প্রধানমন্ত্রী যাবেন নাগপুরের প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড। সেখানে কিছু উদ্বোধন পর্ব রয়েছে তার। বিজেপির সন্ত্রাস উড়িয়ে কাঁথিতে সমবায় ব্যাংকের ভোটে বিপুল জয় পেল তৃণমূল। প্রাক্তন মন্ত্রীকে মারধর, ভোটারদের ভয় দেখিয়েও লাভ হলো না। তৃণমূলের পক্ষে যে মানুষের সমর্থন অটুট আছে তা দেখালো কাঁথির এই ভোট। খাতা খুলতেই পারল না বিরোধী বিজেপি। সেই সঙ্গে 23 বছর টানা সভাপতি শুভেন্দু অধিকারীর জামানার অবসান ঘটল বলে দাবি রাজনৈতিক মহলে। কাঁথি কৃষি এবং গ্রামোন্নয়ন সমবায় ব্যাংক অর্থাৎ কাজ ব্যাংকের 11টি কেন্দ্রে ভোট হয় শনিবার। 78টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে 18টি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থী। বাকি 7টি আসনে শনিবার ভোট গ্রহণ হয়। ভোট শুরুর পরেই কাঁথির জাতীয় বিদ্যালয়ে ভোট কেন্দ্রের থেকে কিছুটা দূরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এদিকে এদিন কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রামনগর কলেজ চত্বর। আক্রান্ত হন তৃণমূল বিধায়ক অখিল গিরি। অভিযোগ, সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রে ব্যাংকের পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটারদের ঢুকতে বাধা দেয় পুলিশ। তার প্রতিবাদ করতেই আক্রান্ত বলে দাবি অখিলের। অখিলগিরি অভিযোগ করেন পুলিশ তাকে হেনস্থা করেছে এবং ভোটারদের বাধা দেওয়া হয়েছে। বিজেপি দাবি করে তৃণমূলে তাদের ভোট দিতে দেয়নি। তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলে বিজেপির সমর্থন নেই, তাই মিথ্যে অভিযোগ করছে। তৃণমূলের বিপুল জয়ে আবির খেলা শুরু হয়। পীযূষকান্তি পণ্ডা এবং আশিস চক্রবর্তী বলে শুভেন্দু অধিকারীর প্রভাব শেষ। তবে বিজেপি নেতা সোমনাথ রায় ভোটে অনিয়মের অভিযোগ তোলেন। সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে ধোঁয়াশা। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। পরিবারের দাবি খুন করা হয়েছে তাদের ছেলেকে। চাপানোতর চলছে এলাকায়, পরিবার সূত্রে খবর। আর 5 দিনের মতন শনিবারও কাজে গিয়েছিলেন আব্দুর রৌফ, বয়স 35, নামেও এই সিভিক ভলান্টিয়ার। রাত 11টার সময় কাজও শেষ হয়ে যায়, কিন্তু ডিউটি শেষে আর ফেরেননি। তাতেই চিন্তা বাড়ে পরিবারের লোকজনের। রাতভর যোগাযোগের চেষ্টা করা হলেও আব্দুরের কোনো খোঁজ পাওয়া যায়নি। আব্দুরের বাড়ি সাগরপাড়া থানার কুতুবপুর এলাকায়। তার খোঁজ পাওয়া যাচ্ছে না শুনেই চিন্তা বাড়ে প্রতিবেশীদেরও। খোঁজ চলে গোটা এলাকায়, কিন্তু রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে এরই মধ্যে সকালের আলো ফুটতে শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। এলাকার লোকজন মাঠের মধ্যে ওই সিভিককে পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই আশেপাশের এলাকাতেও শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। স্থানীয় বাসিন্দারাই আব্দুরকে উদ্ধার করে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা আব্দুরকে মৃত বলে ঘোষণা করে দেন। কিন্তু কিভাবে ওই সিভিকের মৃত্যু হলো তা নিয়ে ধন্দে পুলিশও। শুরু হয়েছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ কিছুটা হলেও আলো পড়বে বলেই মনে করছেন তদন্তকারীরা। শোকের ছায়া পরিবারে, কান্নায় ভেঙে পড়েছেন আব্দুরের বাড়ির লোকজন। তাদের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে। পুলিশ দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক। ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশার শিক্ষক এবং ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। কিন্তু সরকারি অফিসে এসে হঠাৎ এত রেগে গেলেন কেন তিনি? অভিযোগ, তাকে প্রায় 40 মিনিট ধরে বসিয়ে রাখা হয়েছে, তাও আবার কোনো পাখা না থাকা গুমোট একটি জায়গায়। দীর্ঘক্ষণ ওই অবস্থায় থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের কর্মীদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই বিধায়ক। শালতোরার একটি স্কুলের শিক্ষক তথা বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দাবি, মেয়ের বিয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে লোনের জন্য তিনি আবেদন করেছিলেন।
সেই ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কথা বলতে এসে তাকে দীর্ঘক্ষণ বসে রাখা হয়। একই সঙ্গে ফাইল আটকে রেখে এখানে টাকার খেলা চলে বলেও তার দাবি। গোটা বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে টেলিফোনে জানিয়েছেন বলেও উপস্থিত সাংবাদিকদের জানান বিধায়ক। যদিও এরই মাঝে ওই দপ্তরের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। পাল্টা জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের কর্মীদের দাবি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিজেপি বিধায়ক। যদিও বাঁকুড়া জেলার বিদ্যালয় পরিদর্শক পীযূষকান্তি বেরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। ঈদের আগে ফের একবার ভারতীয় সংখ্যালঘুদের অবস্থা নিয়ে মিথ্যাচার করল পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতকে নিশানা করে বলে, সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার ভারতের নেই। অথচ বাস্তব চিত্র হল পাকিস্তানে হিন্দু, শিখ ও খ্রিস্টান সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মন্দির ধ্বংস, জোরপূর্বক ধর্মান্তরণ, সংখ্যালঘু মেয়েদের অপহরণ এবং ভুয়ো ধর্ম অবমাননার মামলার মতন ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি লোকসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সংখ্যালঘুদের দুরবস্থা নিয়ে সরব হন। তিনি বলেন, পাকিস্তানের সংখ্যালঘুদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা ঘটলেও সেখানকার সরকার কোনো ব্যবস্থা নেয় না। ফেব্রুয়ারি মাসে হিন্দুদের উপর 10টি, শিখদের উপর 2টি এবং খ্রিস্টানদের উপর 1টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এমনকি আহমদিয়া সম্প্রদায়ের উপরও নির্যাতনের খবর প্রকাশ্যে এসেছে। এস জয়শঙ্কর বলে, পাকিস্তানের সংখ্যালঘু জনসংখ্যা ক্রমাগত কমছে, কারণ তারা হয় জোরপূর্বক ধর্মান্তরিত হচ্ছেন বা দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। পাকিস্তানে কট্টরপন্থী এবং সন্ত্রাসবাদের কারণে মসজিদ পর্যন্ত নিরাপদ নয়। অথচ নিজেদের সমস্যা ঢাকতে ভারতকেই দোষারোপ করছে ইসলামাবাদ। লোকসভায় জয়শঙ্কর বলে, ভারত প্রতিবেশী দেশের মানসিকতা পরিবর্তন করতে পারবে না, কারণ পাকিস্তান ধর্মান্ধ রাষ্ট্র হিসেবেই পরিচালিত হচ্ছে। এই সত্য ইতিহাস সাক্ষ্য দেয়। তিনি জানান, ভারত সরকার পাকিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক মঞ্চে এই ইস্যু উত্থাপন করছে। তবে পাকিস্তান এসব বাস্তবতা স্বীকার না করে উল্টে ভারতকেই দোষারোপ করছে। তাদের দাবি, ভারতের সংখ্যালঘুদের উপর বৈষম্য ও সহিংসতা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তান নিজেদের দেশকে সন্ত্রাস ও কট্টরপন্থী থেকে বাঁচানোর বদলে কেবলমাত্র ভারত বিরোধী প্রচারে মেতে আছে। নয়ডায় এক বিরাট অনলাইন পর্নোগ্রাফি র্যাকেটের সন্ধান মিলল, যার মাথায় এক দম্পতি। বিদেশ থেকে আসা টাকার ব্যবসা চলছিল রমরমিয়ে, এমনই দাবি ইডির। শনিবার ওই দম্পতির ফ্ল্যাটে হানা দিয়ে 15.66 কোটি টাকার বেআইনি বিদেশি ফান্ডিং এর সন্ধান পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারীদের দাবি, বিপুল টাকার লোভ দেখিয়ে বহু মেয়েকে পর্ন দুনিয়ায় টেনে এনেছিল ওই দম্পতি। যদি লাভ্যাংশের 75% তারা হাতিয়ে নিত। গত 5 বছর ধরে চলছিল এই কাণ্ড। এই কাণ্ডে মূল অভিযুক্তের নাম উজ্জ্বল কিশোর। সে এবং তার স্ত্রী নীলু শ্রীবাস্তব মিলে এই চক্র চালাতো বলেই দাবি। অভিযোগ, ফেসবুকের মতন অনলাইন মঞ্চকে ব্যবহার করে টোপ দেওয়া হতো। প্রথমে itato.com নামের একটি পেজ খোলা হয়েছিল। সেখানে মডেলিং এর লোক খোঁজার পোস্ট করা হতো। আকর্ষণীয় বেতনের হাতছানিতে অনেকেই হাজির হয়ে যেতেন ওই দম্পতির ফ্ল্যাটে। তারপরে দেওয়া হতো আসল কাজের প্রস্তাব। বলা হতো, পর্ন ভিডিওয়ে অংশ নিলে মিলবে বিপুল অর্থ। 1 থেকে 2 লক্ষ টাকা রোজগারে এই ফাঁদ কেটে বেরিয়ে আসতে না পেরে অনেকেই যুক্ত হয়ে যেতেন। ইডি যখন তল্লাশি চালাতে ওই ফ্ল্যাটে যায়, তখনও সেখান থেকে 3 জনকে আটক করা হয়। অনুমান শয়ে মহিলা এই র্যাকেটের সঙ্গে যুক্ত। ওই ফ্ল্যাটে যেভাবে উচ্চ প্রযুক্তির সম্প্রচারের বন্দোবস্ত ছিল তা দেখে তদন্তকারীরা। জানা যাচ্ছে, টেকনিশিয়াস লিমিটেড নামের এক সংস্থার সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত দম্পতি। এই সংস্থা জনপ্রিয় বহু পর্ন ওয়েবসাইট পরিচালনা করত। এদিকে অভিযুক্ত উজ্জ্বল কিশোর এবং তার স্ত্রী মিলে তাদের ফ্ল্যাটে অনলি ফ্যান্স বলে একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মও চালাতো। সেখানে অর্ধেক মুখ দেখানো, পুরো মুখ দেখানো, সম্পূর্ণ নগ্নতা ইত্যাদি অপশনও থাকত। খদ্দেররা তাদের পছন্দ মতো অপশন বেছে নিয়ে ক্রিপ্টোকারেন্সিতে টাকা পাঠিয়ে দিত। যদি সেই টাকার সিংহভাগই যেত উজ্জ্বল কিশোরের খাতে। এই গুণধর এর আগে রাশিয়ার থেকে সেখানেও এই একই কাজ করত বলে দাবি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। শনিবার সন্ধ্যায় বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে। মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘটিকে গ্রামের ধান খেতে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে। আতঙ্ক ছড়ায় এলাকায়। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করে। খবর দেওয়া হয় বন দপ্তর ও পুলিশে। বাঘটিকে ধরার জন্য আপাতত 3টি খাঁচা পাতা রয়েছে। এলাকায় শুরু হয়েছে নজরদারি। গতবার কুলতলির মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণ রায়। এবার রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এক মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। এলাকায় বাঘের ছাপও দেখা গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরে। খবর পেয়ে জাল ও খাঁচা নিয়ে গ্রামে আসে বন দপ্তরের কর্মীরা। খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে পুলিশ। গ্রামের যুবকরা রাত জেগে পাহারা দিয়েছেন। তাঁদেরই একজন তরুণ মুখোপাধ্যায় বলে, সন্ধ্যা পরপর কয়েকজনের চিৎকার শুনে ছুটে যায়। দেখি বাঘ নদীপথ পেরিয়ে ধানের খেতে ঢুকে পড়ে। আতঙ্কে রয়েছে। বন দপ্তরে খবর দেওয়া হয়েছে, কর্মীরা রয়েছে। আমরাও পাহারা দিয়েছি। দেখা যাক কি হয়। চৈত্রে জ্যৈষ্ঠের অনুভূতি। সকাল থেকেই চোখ রাঙাচ্ছে সূর্যদেব। আর বেলা বাড়লেই গরম হাওয়া রীতিমতো গায়ে জ্বালা ধরাচ্ছে। ঈদেও এরকম মারাত্মক গরম থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের 4 জেলায়। তবে ঈদের পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। রবিবারেও দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে আগামী 24 ঘন্টায়ও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তবে সব জেলাতেই হট ডে পরিস্থিতি। সুতরাং ঈদও কাটবে গরমে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে ঈদের পরদিন মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা। শুক্রবারের মধ্যে রাতের তাপমাত্রার তুলনায় দিনের তাপমাত্রা করার সম্ভাবনাই বেশি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলার শুষ্ক আবহাওয়া। আগামী 4-5 দিনে তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই। ঈদের দিন কলকাতার তাপমাত্রা থাকবে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের জেলা পশ্চিমের জেলায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গরমের অনুভূতি বাড়বে। ফিল লাইক টেম্পারেচারও বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে এই মারাত্মক গরম চলবেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশে একটি বিমান ভেঙে পড়ল বিল্ডিংয়ে। এর জেরে বিমানে থাকা সকল যাত্রী প্রাণ হারিয়েছেন বলেই জানা গিয়েছে। এদিকে যে বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়ে সেটিতে আগুন ধরে যায়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ছিল সোকাটা TBM-7। সেই বিমানটি ছোট। বিমানে যাত্রী ছিলেন 3 জন। দুর্ঘটনার জেরে 3 জনেরই মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিমানটি আনুকা কান্ট্রি প্লেন বিমানবন্দরে যাচ্ছিল। স্থানীয় সময় 29 মার্চ দুপুর 12:20 বিমানটি ভেঙে পড়ে মিনেসোটার সেই বাড়িটির ওপর। এই দুর্ঘটনার পরে ব্রুকলিন পার্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান শন কনওয়ে বলেন, যাত্রীদের মধ্যে 3 জনেরই মৃত্যু হয়েছে। তবে বাড়ির কোনো বাসিন্দা প্রাণ হারাননি। এদিকে দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে গাছের সারির পিছন থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাইরেন বাজছে। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকার আকাশ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় 3টি দমকলের ইঞ্জিন। বাড়ির বাসিন্দাদের নিরাপদে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালাস ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমার দল স্থানীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। দমকল বাহিনীর যারা সেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এদিকে এই দুর্ঘটনা কেন হলো তা নিয়ে তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। এতে সহযোগিতা করবে AFAA। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করতে পৌঁছেছেন NTSB অফিসাররা। এই বিমানটির ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে অন্যত্র। সেখানে খতিয়ে দেখা হবে এর যন্ত্রাংশ। জানার চেষ্টা হবে কেন বিমানটি ভেঙে পড়ল। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।